আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আজকে আমরা আলোচনা করব ধারা 145 ও ধারা 146। এখানে 145 ও 146 ধারায় মূল বিষয়টা হলো জমি সংক্রান্ত বিরোধ। আমাদের এলাকায় সাধারণত জমি সংক্রান্ত বিরোধ বেশি হয়ে থাকে। শুধু আমাদের এলাকায় বলবো না, পুরা বাংলাদেশে যত বিরোধ হয় বেশিরভাগ বিরোধ হয়ে থাকে জমি সংক্রান্ত, অর্থাৎ জমির দখল নিয়ে বিরোধ। এই জমির দখল নিয়ে বিরোধ হলে করণীয় কি? ঠিক আছে, এই জমির দখল নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয় সেক্ষেত্রে করণীয় কি, সেটাই আজকে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা জমি সংক্রান্ত বিরোধ। জমি সংক্রান্ত বিরোধের যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে করণীয় কি? ধারা 145-এর 1, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকায় সফরকালীন, অর্থাৎ জেলার যে ম্যাজিস্ট্রেট থাকেন সেই ম্যাজিস্ট্রেট জেলার যে কোনো স্থানে তিনি সফর করতে পারেন, কারণ তিনি জেলার ম্যাজিস্ট্রেট, পুরা জেলার ম্যাজিস্ট্রেট। অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি তার এখতিয়ারাধীন এলাকায় সফর করেন, এই সফরকালীন অথবা পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও তার কর্মক্ষেত্রের যে এখতিয়ারাধীন এলাকা যে আছে সেই এলাকায় কোথাও জমি বা পানি নিয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গ হতে পারে। ঠিক আছে, দেখা গেল আপনার এলাকায়, আপনার যে থানায় হোক সেই থানা এলাকায় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। এখন সেই এলাকায় যদি কোনো জমি ও পানি সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয়, এই বিরোধগুলো সাধারণত হওয়ার পরেই ওই এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, অর্থাৎ দুই পক্ষের ভিতরে দেখা যায় মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফ্যাসাদের সৃষ্টি হওয়ার পরে জনজীবন বিপন্ন হয়ে পড়ে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সফরকালীন পুলিশ রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ পুলিশ যদি রিপোর্ট দেয় যে স্যার, পুলিশ যদি রিপোর্ট দেয় যে স্যার অমুক জায়গায় মারামারি হওয়ার সম্ভাবনা আছে, জমি নিয়ে বিরোধ চলতেছে, সে এলাকায় শান্তি ভঙ্গের আশঙ্কা আছে বা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে, অথবা কোনো জনগণ যদি জানায় যে স্যার আমার এলাকায় এরূপ জমি নিয়ে দুই পক্ষের ভিতরে বিরোধ চলতেছে, সেখানে মারামারি হতে পারে, দাঙ্গা ফাসাদ হতে পারে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে, জনজীবন বিপন্ন হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে স্ব দাবি পেশ করার জন্য লিখিত আদেশ দেবেন। অর্থাৎ যে জমি নিয়ে বিরোধ হবে সেই জমির বিরোধের দুইটা যে পক্ষ থাকবে, দুই পক্ষকেই ম্যাজিস্ট্রেট নিজেই অথবা উকিলের মাধ্যমে তার আদালতে হাজির হওয়ার জন্য এবং স্ব দাবি পেশের জন্য লিখিত আদেশ দেবেন। ধারা 145-এর 1। ধারা 145-এর 1 বোঝা গেল? স্যার আর একবার বোঝান। এখানে মূল বিষয়টা হলো বিশেষ করে গ্রাম অঞ্চলে, ঠিক আছে, দেখা যায় জমি নিয়ে বিরোধের বেশি সৃষ্টি হয়, অর্থাৎ জমির দখল নিয়ে। দেখা যায় এক ভাইয়ের জমি আর এক ভাই দখল নিয়ে বসে থাকে। ঠিক আছে, এই সংক্রান্ত যদি কোথাও বিরোধ হয়, জমি অথবা পানির অধিকার বা দখল নিয়ে যদি কোথাও বিরোধের সৃষ্টি হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট
তার সফরকালীন পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন যে তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোথাও দখল নিয়ে এরকম বিরোধ চলতেছে বা বিরোধের সৃষ্টি হয়েছে, তাহলে সেখানে অবশ্যই আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে। দেখা যাবে এক পক্ষ যদি দখলে থাকে, অন্য পক্ষ দখলে যাওয়ার জন্য চেষ্টা করবে। যখনই এক পক্ষ দখলে থাকবে, অন্য পক্ষ দখলে যাওয়ার চেষ্টা করবে, তখনই একটা মারামারি, বিশৃঙ্খলা বা দাঙ্গা ফ্যাসাদ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে তার আদালতে হাজির হয়ে লিখিতভাবে স্ব বক্তব্য পেশ করার জন্য ম্যাজিস্ট্রেট একটা লিখিত আদেশ দেবেন, ধারা 145-1। তাহলে 145-1-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে আদালতে হাজির হয়ে স্ব বক্তব্য পেশ করার জন্য একটা লিখিত আদেশ দেবেন। 145-1-এ ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ দেবেন, ধারা 145-1। বোঝা গেল না কোনো সমস্যা? বুঝতে পারছি স্যার। তাহলে ম্যাজিস্ট্রেট 145-1-এ আদেশ দেবেন। আর 145-2-এ বলা হয়েছে এখানে জমি বা পানি বলতে কি বোঝায়। ঠিক আছে, জমি বা পানি বলতে শুধু জমি, যে মাটি, জমির যে মাটি সে জমি বোঝায় সেটা না। জমি বলতে বোঝায় জমিতে উৎপাদিত ফসল, জমিতে উৎপাদিত যে কোনো লভ্যাংশ, ফসলের যে কোনো লভ্যাংশ, অথবা জমিতে যদি নির্মাণাধীন কোনো বিল্ডিং থাকে, দালান থাকে, ঠিক আছে, জমিতে যদি কোনো মৎস্য বাজার থাকে, এই মৎস্য বাজার, দালান, মৎস্য খামার, ফসল বা জমিতে উৎপন্ন অন্য কোনো দ্রব্যকে বোঝায়। ঠিক আছে, তাহলে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, অর্থাৎ যদি পুকুর কাটা হয়, জমিতে যদি পুকুর কাটা হয়, সেখানে যদি মাছ চাষ করা হয় তাহলে সেই মৎস্য খামার, জমিতে যদি ফসল উৎপন্ন করা হয় তাহলে সেই ফসল, অথবা অন্য কোনো দ্রব্যাদি যদি জমিতে উৎপন্ন হয়ে থাকে তাহলে সেই দ্রব্যাদিও জমি হিসেবে গণ্য হবে। তাহলে ধারা 145-1-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে হাজির হওয়ার জন্য স্ব বক্তব্য পেশ করার জন্য একটি লিখিত আদেশ দেবেন। ধারা 145-2, এখানে জমি বা পানি বলতে বোঝায় দালান, জমিতে যদি ঘর বাড়ি নির্মাণ করা হয় বা দালান কোঠা যদি নির্মাণ করা হয় তাহলে সে দালানও জমির অংশ হবে। জমিতে উৎপাদিত ফসল জমির অংশ হবে, জমিতে উৎপাদিত অন্য কোনো দ্রব্য জমি হবে বা জমি বোঝাবে। মৎস্য খামার, যদি মাছের চাষ করা হয় তাহলে সে মৎস্য খামারও এখানে অন্তর্ভুক্ত হবে, অথবা অন্য কোনো কিছু যদি করা হয় জমিতে সেটাও জমি বোঝাবে বা জমির অন্তর্ভুক্ত হবে। তাহলে ধারা 145-1, ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ দিয়ে দুই পক্ষকে হাজির হওয়ার জন্য বলবেন এবং আদালতে হাজির হয়ে স্ব বক্তব্য পেশ করার জন্য আদেশ দেবেন। 145-2, এখানে জমি বা পানি বলতে বোঝায়। আর 145-3, এই যে লিখিত আদেশটি দেবেন ম্যাজিস্ট্রেট 145-1-এ, এই আদেশটি শুধু দিলেই তো হবে না, আমি শুধু আদেশ দিলাম, আদেশ দিয়ে আমার টেবিলে রেখে দিলাম বা নথি বন্দি করে রেখে দিলাম, তাহলে তো হবে না। আমি যে আদেশটি দিলাম সেই আদেশটি দুই পক্ষকে জানতে হবে। জানার জন্য কি করতে হবে? আদেশটি জারি করতে হবে। আর আদেশটি কিভাবে জারি করতে হবে? ওই তো বলা আছে যত প্রকারের আদেশ থাকবে সকল আদেশ সমনের ন্যায় জারি করতে হবে। যদি সমনের ন্যায় জারি করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো মাধ্যমে জারি করতে হবে। এখানে 145-3 বলা হয়েছে ওই আদেশ সমন জারির ন্যায় জারি করতে হবে এবং বিরোধীয় যে জমি থাকবে বা বস্তুটি থাকবে, যে জমিটা থাকবে সেই জমিতে এক কপি লটকিয়ে দিতে হবে। অর্থাৎ আদেশের দুইটা কপি নিয়ে যেতে হবে, একটা কপি, দুইটা কপি না, তিনটা কপি মোটামুটি। দুই পক্ষকে দুইটা কপি দিতে হবে আর একটা কপি বিরোধীয় যে জমিটা থাকবে সেই জমিতে এক কপি লটকিয়ে দিতে হবে। ধারা 145-3। ধারা 145-1 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে আদালতে হাজির হওয়ার জন্য এবং স্ব বক্তব্য পেশ করার জন্য একটি লিখিত আদেশ দেবেন। একটি লিখিত আদেশ দেবেন। 145-2, এখানে জমি বা পানি বলতে কি বোঝায়? জমি বলতে বোঝায় দালান, মৎস্য খামার, বাজার বা জমিতে উৎপাদিত কোনো ফসল বা
অন্য কোনো দ্রব্যাদিও জমির অন্তর্ভুক্ত হবে। আর 145-এর 3-এ বলা হয়েছে 145-এর 1-এ যে ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ দিয়েছেন সেই আদেশটি সমন জারির ন্যায় জারি করতে হবে এবং বিরোধীয় জমিতে 1 কপি লটকিয়ে দিতে হবে। ধারা 145-এর 3। ধারা 145-এর 4, ম্যাজিস্ট্রেট পক্ষসমূহের বিবৃতি পাঠ করবেন, তাদের বক্তব্য শুনবেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন এবং বিরোধীয় বস্তুতে দখলকার কে ছিলেন তা স্থির করবেন। অর্থাৎ 145-এর 4-এ বলা হয়েছে বিরোধীয় যে বস্তুটি বা জমিটি আছে, ঠিক আছে, অর্থাৎ যে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে সেই জমিতে দখলে কে ছিল বা কোন পক্ষ ছিল তা ধারা 145-এর 4-এ নির্ধারণ করতে হবে বা স্থির করতে হবে। এখানে ম্যাজিস্ট্রেট কিভাবে স্থির করবেন, ম্যাজিস্ট্রেট কিভাবে বুঝবেন যে কোন পক্ষ দখলে ছিল? এটা ম্যাজিস্ট্রেটের বোঝার উপায় কি? দুই পক্ষই তো আদালতে হাজির হয়ে স্ব বক্তব্য পেশ করছে, লিখিত বিবৃতি দিছে যে স্যার আমি দখলে ছিলাম। এখন আর এক পক্ষ বলতেছে, মনে করেন যে রহিম লিখিত বক্তব্য দিছে, স্যার এই দিন থেকে এই দিন পর্যন্ত আমি দখলে ছিলাম। এখন করিম বলতেছে স্যার না, ও দখলে ছিল না, আমি দখলে ছিলাম। এখন দুইজনই এই লিখিত বিবৃতি পেশ করছে যে দুইজনই ওই জমিতে বা বিরোধী বস্তুতে দখলকার ছিল। এখন ম্যাজিস্ট্রেট যখন দ্বিধাদ্বন্দ্বে পড়বে তখন তার কাজ হবে কি? ম্যাজিস্ট্রেট দুইজনের যে লিখিত বিবৃতি থাকবে সেটা পেশ করবেন, সেটা পাঠ করবেন, পাঠ করার পর তাদেরকে শোনাবেন। দুই পক্ষের যে দলিল কাগজপত্র যা থাকবে তা পর্যালোচনা করবেন। পর্যালোচনা করার পর দুই পক্ষ যদি সাক্ষী নিয়ে আসে তাহলে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন, ঠিক আছে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরও যদি ম্যাজিস্ট্রেট মনে করেন আরো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, সেটা নিজ দায়িত্বে করবেন। গ্রহণ করার পর তিনি যদি মনে করেন যে রহিম দখলে ছিল তাহলে রহিমকে দখলে থাকা স্থির করবেন। আর যদি মনে করেন যে না করিম দখলে ছিল তাহলে করিমকে দখলদার হিসেবে স্থির করবেন। ধারা 145-এর 4। ধারা 145-এর 4 পর্যন্ত বোঝা গেল? জি স্যার। কোনো সমস্যা আছে কি? বুঝতে সমস্যা হয়? না স্যার। তাহলে ধারা 145-এর 1, জমি ও পানি নিয়ে যদি কোথাও বিরোধের সৃষ্টি হয় এবং বিরোধের ফলে যদি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে অথবা শান্তি শৃঙ্খলা যদি নষ্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য পেশ করার জন্য একটি লিখিত আদেশ দেবেন। আর 145-এর 2 বলা হয়েছে জমি বা পানি বলতে কি বোঝায়? জমি বা পানি বলতে বোঝায় দালান, মৎস্য খামার, বাজার, জমিতে উৎপাদিত ফসল অথবা অন্য কোনো দ্রব্যাদিও জমির অন্তর্ভুক্ত হবে বা জমি বোঝাবে। 3-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে লিখিত আদেশটি দেবেন সেই আদেশটি সমনের ন্যায় জারি করতে হবে এবং বিরোধীয় বস্তু বা জমিতে 1 কপি লটকিয়ে দিতে হবে যেন ওই ব্যক্তিগণ অর্থাৎ দুই পক্ষ বুঝতে পারে। আর 145-এর 4-এ বলা হয়েছে যেটা মূল বিষয়, এই বিরোধ নিষ্পত্তির জন্য মূল বিষয়টি হলো দখল নিশ্চিত করা, অর্থাৎ দখলে কে ছিল এই দখলটা নিশ্চিত করা। এই দখল নিশ্চিত করার জন্য কি কি করতে হবে? তারা যে লিখিত বিবৃতি দিয়েছেন সেটা তাদের সামনে পাঠ করতে হবে। পাঠ করার পর তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। আদালত যদি চায় বা ম্যাজিস্ট্রেট যদি চায় অতিরিক্ত আরো সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। সাক্ষ্য গ্রহণ করার পর যে দখলে ছিল তাকে দখলদার স্থির করবেন। ধারা 145-এর 4। ধারা 145-এর 5, কোন বিরোধের অস্তিত্ব নাই মর্মে কোন পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তি প্রমাণ করতে পারলে ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল করবেন। অর্থাৎ 145-এর 5-এ হলো আদেশ বাতিল। ম্যাজিস্ট্রেট যে আদেশ দিছেন সে আদেশটা ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে কোন সময় বা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বাতিল করতে পারেন।
একটা আদেশ ম্যাজিস্ট্রেট দেওয়ার পর তো এমনিতেই বাতিল করবেন না, বাতিল করার জন্য যথেষ্ট কারণ থাকতে হবে অথবা ভালো কোনো প্রমাণ থাকতে হবে, যে প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ওই আদেশটি বাতিল করতে পারবেন। এখানে কিভাবে বাতিল করবেন? দুই পক্ষর কোনো পক্ষের যদি কোনো ব্যক্তি অর্থাৎ ওই বিরোধীয় যে বস্তুটা আছে সেই বস্তুর সাথে স্বার্থ আছে, অর্থাৎ দেখা গেল যে রহিম অথবা করিম দুই পক্ষ দুইজনেরই ওই জমিতে স্বার্থ আছে। এখন রহিম ম্যাজিস্ট্রেটকে বলতেছে যে আমাদের এই যে বিষয়টা আছে, বিরোধের বিষয়, জমির বিষয়, এখানে বিরোধের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ আমাদের দুইজনের মধ্যে কোনো বিরোধ নাই। এই মর্মে রহিম যদি প্রমাণ করতে পারে যে তাদের মধ্যে কোনো বিরোধ নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল করতে পারবেন। অর্থাৎ বিরোধীয় বস্তুর সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে ওই বস্তুতে কোনো বিরোধের অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল করবেন, তাছাড়া ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল করবেন না। ধারা 145-এর 5, ধারা 145-এর 1 লিখিত আদেশ, 145-এর 2 জমি বা পানি বলতে কি বোঝায়, 145-এর 3 ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত আদেশ সমনের ন্যায় জারি করতে হবে এবং বিরোধী বস্তুতে 1 কপি লটকিয়ে দিতে হবে। ধারা 145-এর 4 দখলদার নিশ্চিত করতে হবে বা স্থির করতে হবে। ধারা 145-এর 5 যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন বিরোধী বস্তুতে, অর্থাৎ বিরোধী বস্তু নিয়ে কোনো বিরোধ নাই, অর্থাৎ যে জমি বা পানি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে তার কোনো অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট বা আদালত আদেশ বাতিল করতে পারবেন। ধারা 145-এর 5। ধারা 145-এর 6 ম্যাজিস্ট্রেট যদি মনে করেন পক্ষসমূহের মধ্যে কোনো পক্ষ দখলে ছিল, তাহলে আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকবে। অর্থাৎ জমি সংক্রান্ত যখন কোনো বিরোধের সৃষ্টি হয়, বিরোধের সৃষ্টি হওয়ার পর ম্যাজিস্ট্রেট শুধু 145 ধারায় কার্যক্রম গ্রহণ করেন না, এই কার্যক্রম গ্রহণ করার সাথে সাথে ম্যাজিস্ট্রেট যখন দখলদার 145-এর 4 যখন দখলদার স্থির করেন বা নিশ্চিত করেন যে অমুক ব্যক্তি দখলে ছিল, তখন অপর পক্ষ দেখা গেল যে ম্যাজিস্ট্রেট রহিমকে বললো যে রহিম তুমি ওই সময় দখলে ছিল, তুমি দখলে থাকো, তাহলে করিম কি করবে? করিম দেওয়ানি আদালতে যে মামলা করবে, ঠিক আছে? এই মামলায় যতদিন না রায় হবে করিমের পক্ষে, ততদিন পর্যন্ত রহিম ওই জমিতে দখলদার হিসেবে থাকবে, অর্থাৎ আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত রহিমকে ওই জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না, অর্থাৎ দেওয়ানি আদালতের রায় না পাওয়া পর্যন্ত রহিমকে ওই দখলদার হিসেবেই থাকতে হবে, রহিমকে উচ্ছেদ করা যাবে না। ধারা 145-এর 6। ধারা 145-এর 6 বোঝা গেল? জি স্যার। ধারা 145-এর 1 ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সফরকালীন বা পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোথাও জমি বা পানি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, যার ফলে শান্তি ভঙ্গ হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, জনজীবন বিপন্ন হতে পারে, তাহলে উভয় পক্ষকে তিনি হাজির হওয়ার জন্য এবং স্ব বক্তব্য পেশ করার জন্য একটি লিখিত আদেশ দিবেন। ধারা 145-এর 1, এখানে 145-এর 2 জমি বা পানি বলতে কি বোঝায়? দালান, মৎস্য খামার, বাজার, জমিতে উৎপাদিত ফসল অথবা অন্য কোনো দ্রব্যাদিও জমি বোঝায়। 145-এর 3 ম্যাজিস্ট্রেট যে লিখিত আদেশটি দিয়েছেন সেই আদেশটি সমন জারির ন্যায় জারি করতে হবে, সমন জারির ন্যায় জারি করতে হবে এবং বিরোধী বস্তুতে 1 কপি লটকিয়ে দিতে হবে। ধারা 145-এর 4 দখলদার নিশ্চিত করতে হবে। দখলদার নিশ্চিতের ক্ষেত্রে কি করতে হবে? তারা যে স্ব বিবৃতি, লিখিত বিবৃতি পেশ করছেন সেই বিবৃতি দুই পক্ষের সামনে পাঠ করতে হবে। তারা যদি সাক্ষী হাজির করেন সাক্ষীদের সাক্ষ্য নিতে হবে।
ম্যাজিস্ট্রেট যদি আলাদা করে অনুসন্ধান করতে চায় সেক্ষেত্রে অনুসন্ধানও করতে পারবেন। অনুসন্ধান করে বিষয়টি নিশ্চিত করতে পারবেন যে দখলে কে ছিল, অথবা আরো অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। সাক্ষ্য গ্রহণ করার পর দখলদার কে ছিল তা নিশ্চিত করবেন। 5-এ বলা হয়েছে অস্তিত্ব নাই, অর্থাৎ আদেশ বাতিল। বিরোধী বস্তুর সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে বিরোধের কোনো অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল করবেন। আর 6-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন পক্ষসমূহের মধ্যে কোন পক্ষ দখলে ছিল, তাহলে আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত সেই পক্ষ দখলে থাকবে। অর্থাৎ রহিম যদি দখলে থাকে তাহলে রহিম দখলে থাকবে। দেওয়ানি আদালতের মামলায় যখন রায় হবে, রায় যদি করিমের পক্ষে যদি না যায় তাহলে রহিমই দখলে থাকবে, আর রহিমের বিপক্ষে যদি যায় তখন রহিমকে উচ্ছেদ করা যাবে। ধারা 145-6, ধারা 145-7, ধারা 145-7, কোন পক্ষ যদি মারা যায়, অর্থাৎ কোন পক্ষ মারা গেলে আইনসঙ্গত প্রতিনিধিকে পক্ষ করবেন। এখানে দেখা গেল রহিম মারা গেল, রহিম একটা পক্ষ, করিম একটা পক্ষ। এখন রহিম মারা গেল, রহিম মারা যাওয়ার পর তার প্রতিনিধিত্ব কে করবে, অর্থাৎ তার পক্ষের কে প্রতিনিধি হবে, এই নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে দাবিদার প্রত্যেককে প্রতিনিধি করতে হবে। এখন দেখা গেল রহিমের ছেলে আছে 3টা, মেয়ে আছে 3টা, তারপরে ভাই ভাইস্তে আছে, আরো অনেকে আছে। এখন রহিম মারা গেছে, রহিম মারা যাওয়ার পর যদি এই প্রতিনিধি নিয়ে কোনো প্রকার প্রশ্ন ওঠে, তাহলে যে যে প্রতিনিধি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে তাদের প্রত্যেককেই প্রতিনিধি হিসেবে গণ্য করা যাবে, বা তাদের প্রত্যেককে প্রতিনিধি করা যাবে। ধারা 145-7, ধারা 145-7 বোঝা গেল? জি স্যার। অর্থাৎ এখানে বলছে কোন পক্ষের প্রতিনিধি যদি মারা যায় তাহলে তার পক্ষের প্রতিনিধিত্ব কে করবে। আবার এই প্রতিনিধিত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, অর্থাৎ দেখা গেল ছেলে প্রতিনিধি হবে কিন্তু মেয়েকে হতে দেবে না, এরূপ যদি কোনো প্রশ্ন ওঠে, বা মেয়ে যদি যে কমপ্লেন করে যে আমার ভাই হবে, আমি কেন হতে পারবো না, আমার বাবা তো মারা গেছে, আমিও প্রতিনিধি হতে ইচ্ছুক, বা আমি প্রতিনিধি হতে চাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দুইজনকেই, অথবা যে যে প্রতিনিধি হওয়ার জন্য দাবি করবে ওই দাবিকৃত প্রত্যেককেই প্রতিনিধি করা যাবে। ধারা 145-7, ধারা 145-8, বিরোধীয় বস্তু, অর্থাৎ বিরোধীয় বস্তু ক্ষয়শীল বা পচনশীল হলে তা বিক্রয়ের আদেশ দিতে পারবেন। অর্থাৎ দেখা গেল বিরোধীয় বস্তুতে এমন কোন ফসল উৎপাদন হয়েছে যে ফসলটা পচনশীল বা ক্ষয়শীল, এরূপ যদি কোনো পচনশীল ক্ষয়শীল যদি বস্তু থাকে তাহলে তা বিক্রয়ের জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 145-8, ধারা 145-9, ম্যাজিস্ট্রেট যে কোনো পক্ষের আবেদন ক্রমে দলিল, সাক্ষী বা বস্তু হাজির করার জন্য সমন দিতে পারেন। ম্যাজিস্ট্রেট যে কোনো পক্ষের আবেদন ক্রমে দলিল, সাক্ষী বা বস্তু হাজির করার জন্য সমন দিতে পারেন। ধারা 145 বোঝা গেল না, কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার। নাসির পরে আসছেন। জি স্যার। তাহলে ধারা 145-1 বলছে ম্যাজিস্ট্রেট একটি লিখিত আদেশ দেবেন। 145-2 বলা আছে জমি বা পানি বলতে কি বোঝায়। 145-3 আদেশ জারির পদ্ধতি। 145-4 দখলদার নিশ্চিত করতে হবে। 145-5 আদেশ বাতিল করা যাবে যদি বিরোধী বস্তুতে, অর্থাৎ বিরোধের কোনো অস্তিত্ব নাই, স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন তাহলে ম্যাজিস্ট্রেট বা আদালত আদেশ বাতিল করতে পারবেন। 6
ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা ব্যক্তি দখলে থাকবে, তাহলে তাকে দখলেই থাকতে হবে। 7, কোনো পক্ষ যদি মারা যায়, কোনো পক্ষ যদি মারা যায়, তাহলে সেই পক্ষের প্রতিনিধি নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে যারা প্রতিনিধি হতে ইচ্ছুক তাদের প্রত্যেককেই প্রতিনিধি করা যাবে। ধারা 145-এর 7, ধারা 145-এর 8, বিরোধী বস্তু যদি ক্ষয়শীল বা পচনশীল হয় তাহলে ম্যাজিস্ট্রেট বিক্রয়ের জন্য আদেশ দিতে পারেন। 9, ম্যাজিস্ট্রেট যে কোনো পক্ষের আবেদন ক্রমে দুই পক্ষের কোনো পক্ষ যদি আবেদন করে তাহলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট দলিল, সাক্ষ্য বা অন্য কোনো বস্তু হাজির করার জন্য সমন দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো পক্ষ আবেদন করে তাহলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দলিল, সাক্ষী বা বিরোধী বস্তুর অন্য কোনো কিছু হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে সমন দিতে পারেন। ধারা 145-এর 9। 145 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ধারা 146, ধারা 146, বিরোধীয় বিষয় বা বিরোধীয় বস্তু বা জমি বা পানি প্রয়োগ করার ক্ষমতা, অর্থাৎ বিরোধী বিষয় প্রয়োগ করার ক্ষমতা। 145 ধারায় যে বিরোধের বিষয়টা ছিল, জমি সংক্রান্ত যে বিরোধটা ছিল, সেই জমি প্রয়োগ করার ক্ষমতা ধারা 146। প্রয়োগ বলতে কি বোঝায়? ধারা 88-তে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 88-তে অলরেডি আমরা পড়ে আসছি। প্রয়োগ বলতে সরকারের হেফাজতে নেওয়া। ঠিক আছে? তাহলে ধারা 146-এর 1, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিরোধীয় বস্তুতে কোনো পক্ষই দখলদার ছিল না, তাহলে সেই বিরোধীয় বস্তু তিনি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ 145-এর 4 ধারায় যে দখলদার নিশ্চিত করার কথা ছিল, ম্যাজিস্ট্রেট দুই পক্ষের বক্তব্য শুনছেন, তাদের লিখিত যে বক্তব্য ছিল সেই বক্তব্য পাঠ করছেন, সাক্ষ্য গ্রহণ করছেন, অনুসন্ধান করছেন। অধিকতর সাক্ষ্য গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট এখন যদি মনে করেন যে সেই বস্তুতে বা বিরোধী বস্তুতে কেউ দখলদার ছিল না, তাহলে সেই বস্তুটা তো এমনি ফেলা রাখা যাবে না। এমনি যদি ফেলা রাখেন দেখা যাবে যে আজকে একজন উকি মারছে, কালকে একজন উকি মারবে, আর একজন দেখা যাবে 2-3 জন নিয়ে চলে গেছে ওই জায়গায় দখলের জন্য। আবার দেখা যাবে যে অন্য পক্ষ দখলের জন্য আবার মনে করেন যে পারাপারি তাড়াহুড়া লেগে দিছে। ঠিক আছে? সেজন্য ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট ওই বিরোধী বস্তু প্রয়োগ করবেন। ধারা 146-এর 1। তাহলে ম্যাজিস্ট্রেট কি কারণে প্রয়োগ করবেন? যখন দখলদার নিশ্চিত হবে না, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন মনে করবেন কোনো পক্ষই দখলদার ছিল না, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিরোধী বস্তুটি প্রয়োগ করবেন। ধারা 146-এর 1। ধারা 146-এর 2, প্রকৃত সম্পত্তিতে ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করবেন। ওই যে পড়ছিলাম ধারা 88-তে রিসিভার নিয়োগ করতে হবে, অর্থাৎ যে সম্পত্তি প্রয়োগ করা হবে সেই সম্পত্তিতে একজন রিসিভার নিয়োগ করতে হবে, তিনি ওই সম্পত্তির দায়িত্বে থাকবেন। কিন্তু দেওয়ানি আদালত জমি সংক্রান্ত যত মামলা হয় সকল মামলা দেওয়ানি আদালতে করা হয়। দেওয়ানি আদালত কর্তৃক যদি কোনো রিসিভার নিয়োগ করা হয়, অর্থাৎ ওই বিরোধী বস্তু নিয়ে যখন মামলা দেওয়ানি আদালতে চলবে, দেওয়ানি আদালতে যখন যাবে তখন দেওয়ানি আদালত একজন রিসিভার নিয়োগ করবেন। দেওয়ানি আদালত যে রিসিভার নিয়োগ করবেন সেই রিসিভারকে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে রিসিভার নিয়োগ করা হয়েছে সেই রিসিভার তার নিকট দখল অর্পণ করবেন অথবা দায়িত্ব তাকে বুঝিয়ে দেবেন। এক কথায় শেষ। ঠিক আছে? ধারা 146-এর 1, ওই বিরোধী বস্তু প্রয়োগ করতে হবে। কখন প্রয়োগ করবেন? যখন ম্যাজিস্ট্রেট মনে করবেন যে কোনো পক্ষই দখলে ছিল না, তখন ম্যাজিস্ট্রেট ওই বিষয়টি বা বিরোধী বস্তুটি প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে 2-এ ওইখানে রিসিভার নিয়োগ করবেন। রিসিভার নিয়োগ করার পর
দেওয়ানি আদালত যদি নতুন করে কোনো রিসিভার নিয়োগ করে, তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক রিসিভার দেওয়ানি আদালত কর্তৃক যে রিসিভার নিয়োগ করা হয়েছে তাকে দায়িত্ব অর্পণ করে দেবেন, অথবা তাকে দখলদার অর্পণ করে দেবেন। ধারা 146-এর 2। তাহলে ধারা 145, ধারা 146 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই? না স্যার, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা না থাকলে ভালো। সবাই একটু বেশি বেশি করে পড়াশোনা করেন, নিজের উন্নতির জন্যই পড়াশোনা করেন, পড়াশোনা করা দরকার। আইন বিষয়টা, যেহেতু আইনের চাকরি করেন, আইন জিনিসটাও জানা থাকা দরকার। ধারা 145 আর ধারা 146 জমি সংক্রান্ত বিরোধ অথবা বিরোধ নিষ্পত্তি। তাহলে সবাই ভালো থাকেন। আর সবাইকে একটু জানাই দিন, এমসিকিউ পরীক্ষাটা সকাল ঠিক 10টার দিকে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, সকাল জি স্যার। ঠিক 10টার দিকে ইনশাল্লাহ হবে। যারা যারা আছে সবাই একটু গ্রুপে জানাই দিন। জি স্যার। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।